এটা কি ছোট থেকে একটা মনের মধ্যে তৈরি ছিল, না আমি এইভাবেই সমাজকে আমার সেবা দেব বা আমি সমাজের সাথে এভাবে ওতপ্রোতভাবে যুক্ত হব? ক্লাইমেট রিফিউজি, কারণ আমরা কিন্তু ওয়ার্ড রিফিউজে কিন্তু প্রচুর শুনেছি। বলছি আমি বাংলায় জন্মেছি বলে আমার আমরা একটা গর্বিত না? খুব খুব গর্বিত। গর্ব। নমস্কার, জনতার কণ্ঠে আপনাদের স্বাগত। রবীন্দ্রনাথের সবলা কবিতার কয়েকটি লাইন মনে পড়ল। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা, নত করি মাথা কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। না, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের জন্য পথপ্রান্তে আমরা কেউ দাঁড়িয়ে নই। এই মুহূর্তে আমার সাথে যারা রয়েছেন তারা স্বমহিমায় উজ্জ্বল, তারা তাদের কাজে যথেষ্ট আলোকিত এবং তারা আমাদের আজকের যুগের নারী। সমস্ত নারীদের কুর্নিশ, প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জনতার কণ্ঠের পক্ষ থেকে। আজকে আমাদের স্টুডিও আলো করে রয়েছেন দুজন ব্যক্তিত্বময়ী। আসুন আমরা তাদের সাথে আলাপ করি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন, একজন ডক্টর সাথী নন্দী চক্রবর্তী, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, মানে পরিবেশ বিজ্ঞানী। স্বাগত। আর ঠিক তার পাশেই আসন জোড়া আরেকজন আলো করে বসে আছেন, যিনি আমাদের কি বলবো, মানে মগজাস্ত্র তো শান দেনই, পাশাপাশি রক্ষা করছেন সমাজের নানান প্রান্তরের মানুষকে। আর তার দায়িত্ব বেশ বেশ কঠিন কাজ। শুনবো দুজনেরই দায়িত্ব সেভাবেই, সেসব কথায় আসবো। রয়েছেন শ্রীমতী শান্তি দাস বসাক, যিনি অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল। নমস্কার। বেশ মানে ভালো লাগছে, কারণ নিজেদের জায়গায় আলোর মতো করে কাজ করে যাচ্ছ তোমরা। এবং আমি প্রথমে সাথীর কাছে আসবো, যে সাথী পরিবেশ নিয়ে কাজ করছো, এবং পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে একটা প্রশ্ন আসে যে একটা মেয়েকে এই কাজ করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ সহ্য করতে হয়? দেখো, প্রথমত আজকে জনতার কণ্ঠে যেখানে আমরা এসেছি এবং এত সুন্দর আজকে একটা দিনে আজকে এই ধরনের তোমার প্রশ্নের মুখোমুখি হয়েছি, নিজেকে খুব ভালো লাগছে প্রথমত। এবং সব থেকে যেটা মানে বলবার মতো জায়গা, যে যেটা পরিবেশ, পরিবেশ কিন্তু আমরা ছোটবেলা থেকেই পরিবেশ নিয়ে পড়াশোনা করি, অনেকেই কিন্তু আমরা পরিবেশ নিয়ে উচ্চশিক্ষায় যাই, কিন্তু এটা আমি বলবো না যে পরিবেশ নিয়ে কাজ করতে গেলে যে পরিবেশ নিয়ে পড়াশোনা করতেই হবে। সেটা না থাকলে পরেও কিন্তু সে পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা সমস্ত কিছুই করতে পারে এবং একজন প্রকৃষ্ট পরিবেশ কর্মী হয়ে ওঠা যায়। এবং যেটা সব থেকে ভাববার মতো বিষয় আমার এখনো পর্যন্ত কাজ করতে করতে যেটা মনে হয়েছে, যে পরিবেশকে আমরা ছোটবেলা থেকে অ্যাজ এ সাবজেক্ট যদি বলি, খুব একটা গুরুত্ব দিই না। সবসময় মনে করি যে আমরা পরিবেশে আমাদের মা, তার সে আমাদের আগলে রয়েছে, সে তো আছেই, কিন্তু পড়াশোনার সাবজেক্ট হিসাবে আমরা কিন্তু সবসময় বলি যে তুমি ম্যাথস নিয়ে পড়ো, তুমি সায়েন্সের মধ্যে আদার সাবজেক্টস নিয়ে পড়ো, কিন্তু পরিবেশের গুরুত্বটা আমরা সাবজেক্ট হিসাবে হয়তো সেভাবে সেই সেন্সে দিয়ে উঠতে পারি না। কিন্তু যত বড় হয়েছি তত কিন্তু বুঝতে পারছি যে পরিবেশের কিন্তু গুরুত্ব সমস্ত সাবজেক্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং নিজের অস্তিত্বের সাথে জড়িত। এবং পরিবেশ নষ্ট হলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যেখানে আমরা যে পরিবেশে আছি সেটাকে যদি সুস্থভাবে রাখতে হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা দিন আমাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ প্রত্যেককেই করতে হয়। মানে সেটা সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে এবং রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত। যদি মনে করি যে কিরকম চ্যালেঞ্জ, সেটা শুধু আমার ক্ষেত্রে নয়, আমি শুধু মেয়ের ক্ষেত্রে নয়, এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ আসে যে যদি মনে করি আজকের দিনটা প্লাস্টিক ব্যবহার করব না, সেটা কিন্তু মনে হবে যে আজকের যুগে দাঁড়িয়ে আমি এমন একটা খুব শক্ত কথা বলছি। কারণ যে সকালবেলা উঠে যে ব্রাশটা নিয়ে আমরা
মানে জাস্ট ব্রাশ করতে শুরু করি, সেটাই তো ছোটবেলা থেকে প্লাস্টিক দেখেছি। সুতরাং কিন্তু পরিবর্তন কিন্তু আসছে, এবং এই এই যে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আজকের যুগে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের আমাদের এই গ্রাম্য মানে বিভিন্ন রুরাল সাস্টেনেবল ডেভেলপমেন্টের, বিভিন্ন ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, এবং তারা কিন্তু সেই ব্রাশ থেকে শুরু করে তারা সেটা কি ইকো ফ্রেন্ডলি, মানে একেবারেই সেটা বাঁশ দিয়ে তৈরি এরকম প্রোডাক্টও কিন্তু বাজারে এনেছে। ওভাবে কি ছড়াচ্ছে বিষয়টা, মানে সবথেকে চ্যালেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কতটা অ্যাডাপ্ট করতে এটাই পারছি। এটাই এটাই এই জায়গাটাই কিন্তু আমার মনে হয় পরিবেশ সংক্রান্ত কাজ করতে গিয়ে আরো অনেক চ্যালেঞ্জের মুখে তো পড়েইছি, কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে নিজেকে এই চেঞ্জের সাথে কতটা অ্যাডাপ্ট নিজে করতে পারছি, এবং আমার পারিপার্শ্বিকে যারা আছে তাদেরকে একসাথে নিয়ে এই চ্যালেঞ্জটাকে জয় হতে পারছি। বেশ বেশ কঠিন রাস্তা, কঠিন বেশ কাজ, কঠিন, কিন্তু মন করতে তৈরি হচ্ছে। থাকলে করা যায়, একদম, তাই না? করতে তো হবেই। তবে এই যে মনটা তৈরি হয়েছিল প্রথম থেকে, মানে ছোটবেলায় যেন আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, না, একেবারে নয়, একেবারে আমি তো বললামই যে কখনোই নয়। তবে সবসময় কিন্তু যে যে গাছকে ভালোবাসা বা সমস্ত কিছুকে, যে কোনো মানে আজকের কিন্তু আমি সবসময় বলি যে যে ছেলেমেয়েরা কিন্তু স্কুল কলেজে পড়ছে তারা তো অবশ্যই মোবাইল, আজকে আমি বলবো না মোবাইল একেবারে দেখো না, কারণ আমাদের যখন হাতে মুঠিতে এসে পৌঁছেছে তখন অনেক ইনফরমেশনস কিন্তু তারা অনেক আগে পাচ্ছে। আমাদের হয়তো সেই ইনফরমেশনসটা আমাদের সময় পেতে অনেক সময় লাগতো। তারা অবশ্যই মোবাইলের ব্যবহার করুক, কিন্তু তার সাথে সাথে পাশাপাশি যে পৃথিবী আছে, সেখানেতে যে নেচার আছে, সেখানে যেভাবে আজকে আমাদের প্রত্যেকটা জীব বৈচিত্র্য আছে, সেগুলোকেও একটু দেখতে শিখুক এবং সেগুলোকে চিনতে শিখুক, যে তারা কি হ্যাবিটেট থাকলে পরে থাকছে আর কি হ্যাবিটেট না থাকলে পরে এবারে সেই পাখিটার এলো না, মানে তার জন্য মন কেমনটা করুক, সেই দুপুরগুলো কিন্তু আসুক তাদের সাথে, সেভাবে গুরুত্ব বাড়ুক প্রত্যেকের মনে। সেই ডাকটার জন্য যেন তারা ওয়েট করে যে এই দুপুরে আজকে কাঠবেড়ালির আওয়াজ, আজকে এই সমস্ত জায়গায় যে পাখিগুলোর ডাকটা, সেগুলোকেও যেন মিস করে। সেটা ভীষণ দরকার। খুব সুন্দর করে একটা সমাধান পেলাম যে কিভাবে মানুষের মনের ভেতর পরিবেশের প্রতি ভালোবাসা জন্মানো যায়, তার একটা সুন্দর বার্তা দিলে তুমি। আর পাশাপাশি শান্তির বার্তা, শান্তির বাণী যে ছড়াচ্ছে, অনেক অরাজকতার মাঝখানে চেষ্টা করছে যাতে সবকিছু ঠিক থাকে। এই যে শান্তি, তোমার এই যে প্রবল প্রতিদিনকার যুদ্ধ একটা, তাই তো, প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করা, এটা কি ছোট থেকে একটা মনের মধ্যে তৈরি ছিল, না আমি এইভাবেই সমাজকে আমার সেবা দেব বা আমি সমাজের সাথে এভাবে ওতপ্রোতভাবে যুক্ত হব? না, আসলে জন্মেছি তো সাধারণ একটি মেয়ে হই, প্রথম দিন জন্ম থেকেই তো পুলিশ ছিলাম না। সাধারণই নমস্তেতে। তো স্বাভাবিকভাবেই অনেক কিছু দেখেছি। প্রতিবাদী ছোটবেলা থেকেই ছিলাম, অনেকটা মানে গুন্ডার মতন, মানে গুন্ডাটা ছিলাম ঠিক প্রতিবাদ করার জন্যই। তো সেই জন্য ওই প্রতিবাদী যে ভাবনাটা সেটা রয়ে গিয়েছিল। তো মনে হয়েছিল যে হয়তো অনেক কিছু করতে হবে বড় হয়ে, এবং আমি কিন্তু এই সার্ভিসে আসবো, সিভিল সার্ভিস কিংবা পুলিশ সার্ভিসেতে আসবো, এটা আমার একদম ছোটবেলার ইচ্ছে ছিল। এবং সেই জায়গাটা, সেটাই কিন্তু আমি সেই স্বপ্নটা সফল হয়েছে। হ্যাঁ, একদম সেটাই আমি কিন্তু করেছি। আচ্ছা, আমরা মানে অনুষ্ঠান শুরুর আগে নিজেদের মধ্যে যে কথাগুলো বলছিলাম, সেই প্রসঙ্গে একটা কথা বেশ মজাদার হলো যে না, আজকাল একটা ধুন উঠেছে যে না, আমাদের দুর্গা বলো না, আমরা দু হাতে করি, কিন্তু কোথাও আমরা দুর্গা নামটা শুনতে খুব ভালোবাসি। আমাদের এই জেদ, এই যে কিছু করার জেদ, এই জেদ থেকেই তোমার আজকের এই আমাদের সমাজের এই কাজকর্মে আসা। এবার এমন মনে হয় না যে মাঝে মাঝে যে না, আমারও খুব সকালবেলা একটু ভাত ডাল খেয়ে একটু ঘুম লাগালাম, একটু শান্তিতে সময় নিলাম, সেই সময়টা তো বোধহয় তুমি পাও না? না না বাবা, ওটা করলে তো মরে যাবো। যে প্রতিদিন যদি যুদ্ধটা না করতে পারি তাহলে তো মনে হবে বা কিছু নেই, এই যুদ্ধটা তোমাকে বাঁচিয়ে রাখছে, তাই তো? একদম। তো এই চ্যালেঞ্জের কিছু এমন গল্প, চ্যালেঞ্জ এগুলো ভালো লাগা আর ভালোবাসা, আসলে আমরা যেগুলো করি না সেগুলো প্রত্যেকটাই নিজের ভালো লাগা আর ভালোবাসা থেকে করি, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা কাজ এই ভালো লাগা আর ভালোবাসা থেকেই করা উচিত। কোনোটা কিছু চাপিয়ে দিলে কিন্তু সেইটা বার্ডেন খুব বড় কথা। তো আমি অ্যাকচুয়ালি যে কাজগুলো করি সেগুলো ভালোবেসে করি, তো সেই জন্য আমার কাছে কোনোটাই চাপানো। তুমি তো শুধু নিজের সার্ভিস করছো না, পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক করছো। না, এবার
আমি যেটা শুরু করলাম যে আমি কিন্তু ছোটবেলা থেকে প্রতিবাদী ছিলাম, একদম জন্ম থেকে তো পুলিশ হয়ে জন্মাইনি। তো স্বাভাবিক অনেক কিছু দেখেছি, সেইগুলোর প্রতিবাদ করার জন্য কিংবা মনে হয়েছিল যে যে আমি যে প্রতিকারটা পাচ্ছি না, কিংবা আমি হয়তো জানি না কোথায় যাব কি করব, তো সেগুলো যেন অন্য মানুষে পায়, এবং মানুষের জন্য করব বলেই কিন্তু বলি সার্ভিসে এসেছি। এবং সত্যি কথা বলতে গেলে আই এম গ্রেটফুল টু গড অ্যান্ড আই এম গ্রেটফুল টু মাই সার্ভিস অ্যাজ ওয়েল। কেন কি আমি যে সুযোগটা এখানে এসে পেয়েছি, আমি সেটাতে খুব স্যাটিসফাইড। তার কারণ বলে না যে জব স্যাটিসফ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট লাইফেতে। তো সেই জব স্যাটিসফ্যাকশনটা না যদি হয়, কাজ করা যায় না। মানুষে অনেকেই বলে বাবা পুলিশের এত টাফ লাইফ, কি এত চ্যালেঞ্জেস আছে, কি এত কিছু আছে। আমার কিন্তু এটা ভালো লাগা তোমার কখনো মানে মৃত্যুর মুখোমুখি কান থেকে ছুঁয়ে গেছে এরকম ফেস করতে হয়েছে? মৃত্যুর মুখোমুখি না, তবে প্রচুর ল অ্যান্ড অর্ডার বলছি, আমি যেটা বলছিলাম যে সবাই বলে না বাবা খুব সাহসী, এই যে পুলিশ মহিলা বলেই যে খুব সাহসী, তার তোমার খুবই আছে। এই তুমিও তো কিছুক্ষণ আগে এইসবই বলছিলে, অনেক ইয়ে আছে, কিন্তু ভয় করে। কিন্তু কোনো এক সময় এমন না যে সাহসী বলে ভয়টা করে না। আমার সাহসটা হয়তো সত্যি একটু বেশি আছে, কিন্তু আমিও এমন সিচুয়েশনে পড়েছি যেখানে আমিও কিন্তু ভয় পেয়েছি। কিন্তু ছোট্ট একটা কিছু ঘটনা, জাস্ট ছোট্ট কিছু মনে পড়ছে? হ্যাঁ, মানে একটি ছেলেকে বাঁচাতে গিয়ে 500 মব ঘিরে ধরেছে। তখন আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে আটকে গেছি। আমার সাথে আরেকটি লেডি অফিসার এবং আমার সিকিউরিটি 2জন আর একটা সিভিক রয়েছে। এই 6জন মিলে আমরা একটা খুব ছোট্ট কনফাইন্ড একটা জায়গাতে আটকে যাই, এবং 500 মানে মব সামনেতে পেলেই ধরে ফেলবে। মানে আমরা একটা ছেলেকে বাঁচাচ্ছিলাম, সেই বাঁচাতে গিয়ে, এবং ওই ছেলেটাকে এদের দরকার। সেই জন্য ওই যে ছেলেটা কোনো অপরাধ করেনি, মানে জাস্ট ফেরিওয়ালা টাইপের ছেলেই ছিল। ওকে বাঁচাতে গিয়েই আমরা আমাদেরকে ঘিরে ধরেছে। তো তখন 15 মিনিটেই কিন্তু আমার যে সিনিয়র ছিলেন উনি সঙ্গে সঙ্গে রিইনফোর্সমেন্ট পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু যে 15 মিনিটে আমি হয়তো 10 বার ফোন করেছি যে কখন আসবে, কিন্তু 15 মিনিটে আমি যে ভয় পেয়ে আছি সেটা দেখাতেও পারছি না। আর ঈশ্বরের আশীর্বাদ, ওই যে বলে না মেয়েরা গল্প করতে ভালোবাসে, কথা বলতে বেশি ভালোবাসে, বলে যে আর মেয়েদের বলে ইনটিউশন নাকি অসম্ভব বেশি কাজ করে। ইনটিউশনের জায়গাটা ছিল না, এটা হচ্ছে আমার ডিসিশনের জায়গা ছিল। তার কারণ আমাকে অনেক কিছু ভাবতে হয়েছে। আজকে যখন একটা রেসপন্সিবল পোস্টেতে একটা মানুষে যায়, এবং মানে আমি উদাহরণটা দিচ্ছি তো আমাকে, ভাবো ড্রাইভ করছো তুমি, আরো 4জন তোমার গাড়িতে বসে আছে, তাহলে তোমার ড্রাইভিং এর উপরে কিন্তু সেই 4জনের জীবন, এবং শুধু তাদের জীবন নয়, তাদের সাথে রিলেটেড রয়েছে তাদের পরিবার। আজকে যদি লিঞ্চিং হয়, ভাবো ওই সিচুয়েশনে আমার সাথে আরো যে 5জন রয়েছে, আমার সাথে যে লেডি অফিসার তার একটি ছোট্ট বাচ্চা রয়েছে, আমার যে সিকিউরিটি তার বউ রয়েছে, মা বাবা রয়েছে অসুস্থ, তার মানে একটি পুরো পরিবার। এই যে রেসপন্সিবিলিটি সেন্সটা, যে আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি আজকে হেরে যাই, আমার হয়তো পরিবার সচ্ছল আছে, তারা চলে যাবে, কিন্তু বাকিদের রেসপন্সিবিলিটিটা তো আমার, কি জবাব দেবো আমি হয়তো থেকে কারোর যদি কিছু হয়ে যায়? তখন ওই যে ফেলে দেবো আচ্ছাদন দুর্বল লজ্জা, তখন প্রচন্ড, মানে সত্যি বলতে গেলে প্রচন্ড একটা দম চলে আসে। এবং ওই যে বললাম যে গলা দিয়ে মানে একটা 500টা মবই বলছি, মব যে আটকে রাখা যায়, এইগুলো হয়তো শিখেছি নিজের জীবনে। শুধু চেঁচিয়ে কাউকে পাশে আসতে দিইনি, সেখানে কোনো অস্ত্র না কোনো কিছু ব্যবহার করতে পারবো না, নিজের ব্যক্তিত্ব দিয়ে আটকে দিয়েছে, শুধু নিজের ওই যে চোখ আর নিজের গলা এই দিয়ে আটকে রাখা 15টা মিনিটও কিন্তু মানে সেই দিন মনে হচ্ছিল আমারও বলতে বলতে কিছুটা গুজবাম্পস চলে এসেছিল, কারণ ওই সিচুয়েশনে পৌঁছে গিয়েছিলাম মনে হচ্ছে। কিন্তু তারপরে যে এসে গেছে, ব্যাস তারপরে তো আবার সেই, যদি বলো এবার দুর্গা, তাহলে সেই আবার দুর্গা সেই অনুপ্রেরণা, একদম তাই। আমি আবারও পরের প্রশ্নে যাবো, তার আগে আমি সাথীর কাছে এসে বলছি যে একটা বিষয় এখন খুব, মানে একটু আগে তুমিও আলোচনা করছিলে যে এই যে রিফিউজি, এরা নাকি পরিবেশের কারণে তৈরি হচ্ছে, এটা কেন, মানে এটা কেন বলছিলে?
অ্যাকচুয়ালি দেখো, আমরা হয়তো এখনো শুনি না, এই হুম। ওয়ার্ডটাই ভীষণভাবে আননোন সবার কাছে, যে ক্লাইমেট রিফিউজি। কারণ আমরা কিন্তু ওয়ার্ড রিফিউজি কিন্তু প্রচুর শুনেছি। আমরা তো ওটাই জানি ছোট হ্যাঁ, থেকে, এবং আমরা সেটাই এবং সমাজে দেখিও দেখেছি। হচ্ছি, এবং বহু জায়গায় বেশ সেটা ভাগাভাগি রিফিউজি পলিটিক্যাল তৈরি। রিজনে হয়, বিভিন্ন যুদ্ধের কারণে রিফিউজি হয়। কিন্তু আমি নিজে কাজ করতে গিয়ে আমি গেছিলাম শ্রীলঙ্কার একেবারে একটা, মানে একেবারে এমন একটা জায়গা, সেটা পাটিকুঞ্জা বলে একটা জায়গা। সেখানেতে এটা একদম এমন জায়গাতে, একদম সাইডে হচ্ছে পুরো উপকূলবর্তী হুম 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 জায়গা, মানে কলম্বোর দিকে নয়। হুম। এবং সেখানে কাজ করতে করতে আমি দেখলাম যে ক্লাইমেট কিভাবে আমাদের ওই ওই দ্বীপ অঞ্চলগুলোতেও কিন্তু হুম। মানুষকে একেবারে বাস্তুহারা করেছে। হুম। এবং সেখানে সব থেকে বড় কথা যে মহিলাদের সংখ্যা কিন্তু প্রচন্ডভাবে বাড়ছে। এবং এটা যখন আমি লক্ষ্য করলাম, তারপর আস্তে আস্তে আমি, যেহেতু আমার বিভিন্ন ধরনের কাজে সচেতনতা, পরিবেশ সচেতনতা, বিভিন্ন কাজ করতে করতে আমাকে সুন্দরবন অঞ্চলগুলোতেও আমি গেছি এবং দেখেছি, বাংলাদেশেও গেছি। এবং সেখানেও আমি দেখলাম যে মহিলা এই ক্লাইমেট রিফিউজি কিন্তু সংখ্যা বেড়েছে। এবং সব থেকে যে জায়গাটা আমাদের কাছে কষ্টের, যে তাকে কিন্তু আজকে যে জায়গাটায় গিয়ে একটা ক্লাইমেটের, যখন একটা ধরো ভীষণভাবে একটা আয়লা হলো বা আমফান হলো, তাকে কিন্তু তার বাস্তুচ্যুত হতে হচ্ছে। আর সেখানে কিন্তু তার কিছু থাকছে না, মানে ভিটে মাটি খাওয়া এবং সমস্ত কিছু ছেড়ে কিন্তু তাকে চলে আসতে হলো। এবং সেই জায়গাটা রিগেইন করা, মানে সেটা তো অনেক সময় Challenge. নিচ্ছে, এবং সেই জায়গাটা সে ফিরেও পাচ্ছে না। এরকম অনেক জায়গা আছে, তাকে হয়তো এমন জায়গায় চলে যেতে হচ্ছে যেখানে মহিলাদের মধ্যে ট্রাফিকিং গুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই রকম যুগে আজকে দাঁড়িয়ে থেকে, যে 2025-এ আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা জানি যে আমরা ইকুয়ালিটির কথা বলছি, আমরা ইনক্লুশনস এর কথা বলছি, আমরা প্রোগ্রেসিভ হওয়ার কথা বলছি, সেগুলোর ভীষণ দরকার আছে। এবং সবাইকে একসাথে মিলে কাজ করাটা ভীষণভাবে দরকার। এবং তাদের কাছে যে তাদেরও জোর আছে সমাজে বাঁচবার, যে তারা বাস্তুচ্যুত হওয়া বা যে কোনো কারণে তারা যদি এনভায়রনমেন্ট কমিউনিটির জন্য তাকে যদি এমন কোনো প্রফেশনস থেকে শিফট করতে হচ্ছে প্রফেশনে, সেটাও যদি হয়, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের পাশে আমরা আছি। এটাও কিন্তু ভীষণভাবে তাদেরকে জোর দেয়। এবং বহু এনজিও কাজ করছে, এবং সেখানে অবশ্যই, মানে তুমিও জানো যে এই কোলাবোরেটিভ ওয়ার্কটা, যেখানে আমরা কিন্তু সবসময় চাই যে, মানে মানুষ কিন্তু তাদের পাশে গিয়ে না দাঁড়ালে তাদেরকে এই আবার নেক্সট রিটার্ন করে তার যে একটা, মানে ধরো একটা মেন্টাল হ্যারাসমেন্টও তো হয়, সেখান থেকে সে আর ফিরে আসতে পারছে না। এবং সেই জন্য দেখা যাচ্ছে যে এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু তাদেরকে স্কুলে আর তারা আসছে না। মানে যত লোকাল সুন্দরবন সাইডের যে স্কুলগুলোর ওপরও স্টাডি করে দেখা গেছে 63% কিন্তু মানে একেবারে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জাস্ট ছোট্ট কথা মনে হলো, এই যে তুমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছ এনভায়রনমেন্টাল সায়েন্স, মানে পরিবেশ নিয়ে, পাশাপাশি শিক্ষাটাও তো মেয়েদের দেখছো, এই যে বলছো, সত্যিকারে কি তারা আসছে বিদ্যালয়ে, তারা পড়াশোনা করছে? এটাই বললাম যে তাদের মানে তাদের কি দেখো, মানে শিক্ষাটা হচ্ছে কিন্তু আজকে আমি যেটা কাজ করতে করতে যেটা দেখেছি, যে কোনো জায়গায় তোমার প্রথমত হচ্ছে বাড়িতে অ্যাফ্লুয়েন্সি, মানে যেটা আর কি আমরা বলি যে সুস্থ স্বাভাবিক যে একটা পরিবেশ থাকলে তাহলে আমি আশা করতে পারি সেই বাড়ি থেকে সেই মেয়েটাই বা সেই ছেলেটি কিন্তু স্কুলে আসবে। এবং সেখানে এসে তার কিন্তু পরের দিন আসবার জন্য যে চাহিদাটা, সেটা হতে পারে কিছুটা খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য। এগুলো কিন্তু তার আসল আশ্রয়, মানে তার কিন্তু বেঁচে থাকার আশ্রয়টা প্রথমে তো থাকতে হবে। সেই জায়গাটাকে এনশিওর করা ভীষণভাবে দরকার। এবং সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষায় হার কিন্তু কমছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে ড্রপ আউট যেটা বললাম, এটাও কিন্তু লক্ষ্য করার মতো বিষয়, যেখানে মহিলারা তারা ভাবছে যে আজকে আগে যদি আমি পড়াশোনা করতে যাই, তাহলে আমার নিচে যে ছোট ভাই আছে বা তাদেরকে খাওয়ানোটা আমার আগে রেসপন্সিবিলিটি। এখনো সেই পুরনো বিষয়, সেই জায়গাটার জন্য কিন্তু তারা তাদের এই পড়াশোনাটাকে তারা ছেড়ে তারা বিভিন্ন জায়গায় চলে আসছে, কর্মক্ষেত্রে শিফট করে যাচ্ছে। এবং তার
তারা মাইগ্রেট করে যাচ্ছে হ্যাঁ। এবং হোল ফ্যামিলি মাইগ্রেট করে যাচ্ছে। এবং এই ট্রেন্ডটা কিন্তু এখনো গ্রামাঞ্চলেতে থাকছে। আজকে 2025-এ আমরা দাঁড়িয়ে থাকলে পরেও কিন্তু আমরা দেখতে পাই যতই বলছি আমরা যে উন্নতি সমস্ত- ঘটেছে, এটা আজকে কিন্তু এখনো সমস্ত যদি ওয়ার্ল্ডেও আমরা দেখি হুম যে কোন পার্টিকুলার কান্ট্রিতে আমাদের মেয়ের সংখ্যা কিন্তু বেশি, হুম সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু আজকে হংকং সেই জায়গাটা নিয়ে আছে 55%। 2023-এর যে রিপোর্টটা আছে তাই অনুযায়ী কিন্তু হংকং এতে 55% আছে, মানে মহিলা সংখ্যাটা বেড়েছে। হুম এবং নেপালেও একটা কিন্তু ভালো চরিত্র 54.2% মতো আছে, যেটা আচ্ছা। কিন্তু একটা রিজনেবল মহিলা সংখ্যা আছে। হুম সুতরাং আমাদের কিন্তু এই শিক্ষা স্বাস্থ্য দুটোই ওতপ্রোতভাবে জড়িত। যদি সেই দুটোকে ব্যালেন্স না করতে পারে তাহলে তাহলে- কিন্তু কখনোই মানে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আমরা বলছি সেই জায়গাটা খুব ডিফিকাল্ট হবে একদম, বা একদম। বেঁচে থাকার জন্য আর কিন্তু। সমাধানটাও আস্তে আস্তে তোমাদেরই হয়। বার করতে হবে, কারণ তোমরা তো এই পরিবেশ সাথে সাথে সমাজেরও কাজ করছো। আচ্ছা, এই প্রসঙ্গ ধরেই আমি মেয়েদের পড়াশোনার প্রসঙ্গ ধরেই এগোই। তোমাকে মাঠে ঘাটে ফিল্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্কিউ করতে বা বিভিন্ন ঘটনায় মুখোমুখি হতে হয়েছে। এখন কিরকম দেখছো যে মেয়েদের এই যে উমেন ট্রাফিকিং, এটা কি সত্যি ওয়েস্ট বেঙ্গলে কমছে? হ্যাঁ, অনেকটা কমেছে। ওকে, মানে মানে- 15 বছর আগে যা ছিল তার থেকে অর্গানাইজড ক্রাইম হিসেবে অনেকটাই কম আছে। এটা কোন স্তর বেশি এরা টার্গেট করে? যারা একদমই পড়াশোনা করতে পারছে না বা খুবই গরিব, তেমন কিছু? হ্যাঁ, অ্যাডোলেসেন্স পিরিয়ডটা টার্গেটেড বেশি হয়, হুম হুম তার কারণ তাদেরকে তো অনেক সহজে বোঝানো যায় অনেক কিছু, আর তাদের অনেক রকম স্বপ্ন, তাদের মানে বোঝার ক্ষমতাটা অনেকটাই কম থাকে, তাই হুম হুম। তাদেরকে বোঝানোটা খুব সহজ হয়। আর তাদের হয়তো বলতে গেলে সেরকম ভাবে যদি বলি তাহলে বাজার দরটাও অনেক বেশি, এইভাবে তাই সেই জন্য কিভাবে ব্যবসাটাকে এরা করে, মানে আচ্ছা, ওটা নানান রকম আর সেই ক্ষেত্রে তোমাকে অনেক চ্যালেঞ্জ সহ্য করতে হয়েছে বা তুমি অনেক কাজ করেছো। না, ওটা তো একটা তো- পার্টিকুলার ফিল্ড, আমার তো আই এম নট কনফাইন্ড টু ওয়ান পার্টিকুলার Okay. ফিল্ড অর ডিপার্টমেন্ট। ক্রাইমে তো কিন্তু অনেক পরিসংখ্যান কি বলছে? ক্রাইমে তো অনেক মানে অনেক হুম, কিছু আছে। হুম, হুম। আমরা কাজগুলো করি, কেসেস গুলো আছে, উই আর হুম, নট হুম। কনসার্ন উইথ ডেটা। ওকে, আমাদের কাছে যে কাজগুলো আসে আমাদের মনে হয় আমাদেরকে এগুলো করতে হবে এবং আমরা সেগুলো করি। এবং যারা আমাদের অনেক অর্গানাইজেশন আছে যারা আমাদের সাথে কাজ করে। হ্যাঁ, আমি যদি ট্রাফিকিং এর ক্ষেত্রে আমি যে জায়গাটা প্রথমত বুঝেছি সেটা হচ্ছে যে আমাদের দেশে যদি এমপ্লয়মেন্ট থাকে তাহলে হয়তো ওই জায়গাটায় মানুষে যাবে না, 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যারা ট্রাফিক হয়েছে তাদের যখন ফিরিয়ে আনা হচ্ছে, রিহ্যাবিলিটেশনটা খুব ইম্পর্টেন্ট। হুম, এবং এই যে আমি সবসময় যখনই বলি তখন আমি বলি যে মানে ফিরে আসার পর তাদের রিহ্যাবিলিটেশনটা হোক। হুম, হুম। এবং না হলে কি হয়, তাদের ওই যে তাদেরকে যদি আমরা সামাজিক ভাবে প্রতিষ্ঠা না করতে পারি, তাদেরকে যদি সেই একদমই। জায়গাটা না দিতে পারি, হুম। তাদের আবার ফিরে যাওয়ার প্রবণতা। আমাদের মানসিকতার উন্নতি হওয়াটা খুব দরকার। হ্যাঁ, সমাজের সমাজের। ওভারঅল সমাজের। overall। তার কারণ হচ্ছে ওই যেরকম এটাও মনে হয় আমরা এখানে আসার আগে কথা হচ্ছিল যে হ্যাঁ, কথা বিধবা, তাকে যদি কাজ করতে বেরোয় তো হ্যাঁ, তাকে অনেক কথা শুনতে হয়। একদম। এই ক্ষেত্রেও কিন্তু সিমিলার একটা প্রবলেম আছে। পাশের মানে সে কলতলাতে গিয়ে জল ভরতে পারছে না, সে ফিরে এসে একজন একা মহিলা, সে যদি একা যুদ্ধ করে, চারপাশের লোকজনদের তাকানো বা তাদের ভাবনাটা এখনো সেভাবে পরিশীলিত এবং উন্নত হয়নি যে তাকে আমরা সহজে ছেড়ে দেবো। মাথার মধ্যে তাদের কিছু না কিছু চলতে থাকে যে একা এই হচ্ছে সেই হচ্ছে, ওইভাবে নিশ্চয়ই। না, এই এইটা যে না ভাবনাগুলো- মানুষ কিন্তু জানে যে একটা, হ্যাঁ। কিন্তু এইটা মানে জাস্ট এটা কিন্তু বলে তার কারণ অথবা আমি গরিব feel একজন করেছি। ইটভাটা এসে কাজ করছে, একটা রিসেন্ট একটা কবিতা সেই হিসেবে বলছিলাম যে সে ইটভাটা এসে কাজ করছে, একা মেয়েটা যুদ্ধ করছে, কিন্তু তাকে পাওয়ার জন্য কিছু নরখাদক বসে আছে। এই যে ভাবনাটা, আমার মনে হয় এই জায়গাটা থেকে একটা সিকিউরিটি সবসময় তারা চায় যে আমাদের পুলিশ যারা আছেন তারা আমাদের প্রোটেক্ট করবেন, তাই তো? আমি সেরকম একটুখানি ডিফার করবো হুম, হুম। এখানটা তোমার সাথে, হুম। যে মানে সবসময় না ওরকম মেয়ে মানে ভিকটিম কিংবা মেয়ে মানেই খুব নরম সরম, এই conceptটা নয়, ঠিক। দেখানো উচিত না। তার কারণ একটু আগে তুমি নিজেই বলেছিলে, দেখো তুমি এই- তোমার এই- কথাটাই তুমি কন্ট্রাডিক্ট। না, আমি এই কন্ট্রাডিক্ট করতে এই জন্যই চাইছিলাম, আমি চাইছিলাম যে তোমার কাছ থেকে আমরা শুনি যে জিনিসটার রূপটা কি।
এই জন্য আমি জিনিসটা, আমি আমার কথাই আমি মানে না উল্টো তুমি বললাম। একটু আগে বললে না যে মহিলাদের খুব সুন্দর একটা ইনটিউশন হয়, এটা তো বাদ দেওয়া যায় না এই একদম ভাবনাটাকে। একদম তো সেই ইনটিউশনটার জন্যই কিন্তু একটি নারী জানে যে আমি কিভাবে নিজেকে নিজেকে প্রোটেক্ট করবো, করবো, একদম। আমি কিভাবে রক্ষা করব, এবং সে জানে যে আমাকে কোন চোখ কিভাবে দেখছে। এটা একদম ঠিক কথা। হ্যাঁ, সেই যে দেখাটা, ওর যে ইনটিউশনটা, এরপর আসে যে আমি কার সাথে কিভাবে ব্যবহার করে আমার ঠিক, কথার দ্বারা আমি জায়গাটাকে বেরিয়ে আসবো। একদম। আমি এই কথাটাই সবাইকে বলার চেষ্টা করছিলাম। হ্যাঁ, আজকে আমি কিন্তু সেটা তোমার কেউ মুখ থেকে তোমাকে শোনার approach চেষ্টা করতে করলাম। শুধু পারে যদি তুমি ঠিক। সেই জায়গাটা দাও। মানে নিজেকে গুছিয়ে নিতে হবে, হ্যাঁ, এবং নিজের মানে গুরুত্ব, নিজের সম্মানটা নিজেকে নিজে বুঝতে রাখতে হবে। হবে, সম্মানটা রাখা কিন্তু একদম তাই, সম্পূর্ণভাবে নিজে এটা রাখা। আসল কথা। হ্যাঁ, হ্যাঁ, তাই আমি এই সেটাই ইনটিউশনটা আছে বলেই সেই জন্যই জানি নারীর সম্মান নারী নিজে রাখতে একদম। পারে। আর তোমার এই যে মানে একটা ছোট্ট আরেকটা অভিজ্ঞতার কথা জানবো, যে তুমি বলবে তোমার রোজকার কাজকর্মের পাশাপাশি তুমি সোশ্যাল বিভিন্ন নানান কাজে অ্যাক্টিভিটিস না তুমি না, নিজে মানে বলেছিলে, যে চেষ্টা যখন করো, যাকে চেষ্টা করো, ভালোবেসে ভালো। ডাকে আমি চলে যাই, সেটাই হচ্ছে আসল কথা। সেটা কাজের জন্য এই যে তুমিও কিংবা ভালোবেসে কোনো হাত বাড়িয়ে তাকে জাপটে ধরো, কাজগুলোকে জাপটে ধরো, এই যে মন, এই যে মানসিকতা চলতে গিয়ে মনে হয়েছে নাকি যে না মানে আমি যদি আজকে একটা ছেলে হতাম আরো বেশি করতাম, সেটা কখনো মনে হয়েছে কি? না না, আমি আমার মনে হচ্ছে negative- মহিলা বলেই বেশি কাজটা করতে পেরেছি। এই একদম মানে না আমি মানে হয়তো এটাই ছেলেদের, আমার আজকাল মনে হয় যে ছেলেদের রেস্ট্রিকশন আছে, মহিলারা বরঞ্চ অনেক বেশি উন্মুক্ত হাতে কাজ বেশ, করতে এইটাই পারে। একদম। এবং আমরা গর্বিত, আমরা নারী হয়ে জন্মেছি। একদম, আমি তো বলি এই যে উমেন্স ডে সেলিব্রেশনটা হচ্ছে উমেনহুড এর সেলিব্রেশন, একটি নারী হিসেবে আমি কতটা সাকসেসফুল তার একদম। সেলিব্রেশন, হুম। এবং আমি কিন্তু এটা এনজয় করি। আর নারী মানে দিবস প্রতি কিন্তু জন্ম পেলে আমরা নারী হয়ে জন্মাতে আর চাই। নারী দিবসটা কিন্তু প্রত্যেকটা দিন আমি বলি তো, আমি মহিলা, দাঁড়াও তোমরা করতে পারবে না এই কাজটা, আমি করতে পারবো আজকে। খুব সহজভাবে আমাদেরকে, আমি যেটা বলে থাকি যে আজকে আমাদের পরিবারের যে ছেলেরা বাচ্চারা, তাদের মধ্যে শেখাতে হচ্ছে যে তুমি আর তোমার বোন একই আছে, বোনও ঘরের কাজ করতে পারে তো তুমিও পারো করতে, এটা শেখাতে হচ্ছে। পুরুষ আমাদের তো শেখাতে হয়নি, আমরা জানি আমরা এটাও পারি, আমরা ওটাও পারি, দুটোই পারি সবটা আমরা। পারি। হ্যাঁ, এবং বাইরের কাজ ভেতরে মানে আমি কিন্তু এতটা ফেমিনিস্ট নই, তার কারণ আমি যেখানে জানি যে পুরুষের একটা প্রচন্ড সাপোর্ট দরকার হয়। একদম। আমি খুব গর্বিত যে আমি মানে কি বলবো, আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশের এবং রাজা রামমোহন রায়ের ট্রেডিশন এবং ট্রেন্ড, ওরা একদম। যেটা শুরু করেছে মহিলাদের উন্নতির জন্য, আমরা কিন্তু সেটাকে ফলো করছি। এবং আমরা কিন্তু কোথাও একটা, আমরা যদি আজকে কাজ করে নিয়ে এগিয়ে, আমরা কিন্তু ওনাদের থেকেই আজকে একদম। দিনে এগিয়ে আর এসেছি। এটা কথাই বলা যায় যে নারী আর পুরুষ কখনই আমি নারী বলে আমি একাই পারি এটা নয়, না, একে একদম। অপরের পরিপূরক। পরিপূরক। একদম। এবং না, আর আমি একে- মনে করি যে দুটো মানে নারী পুরুষ মানে জেন্ডারটা আমার কাছে না, মানুষ মানুষ আসলে। মানুষ আর এভরি মানে তুমিও এনার্জির একটা তুমিও একটা পার্ট অফ এনার্জি, আমিও এই ইউনিভার্সের পার্ট অফ একদম। এনার্জি। এনার্জিটা আমরা কতটা গ্রহণ করবো, আমরা কতটা নিজের ভেতর নিতে পারবো, আচ্ছা, সেটা সেইটা হচ্ছে সমান। আসল কথা। আর যদি এবার ওই এনটিটি হিসেবে আমার মনে হয় সত্যি আমি অনেক বেশি কাজ করতে পারছি না একদম। অনেক বেশি আমরা নিতে পারি, ধারণ করতে পারি। একটা পুরুষ মানুষকে যদি দেখছি মহিলার জন্য কাজ করতে হয়, সে তো গিয়ে তাকে বোন বলে কিংবা আমার সন্তানের মতন সে জড়িয়ে ধরতে পারছে না, আমি তো সেটা পারছি। এটা তো আমার অ্যাডভান্টেজ বলতে বাহ, গেলে। এটা খুব দারুণ বলেছো, সুন্দর বললে তুমি। এই যে তুমি এত সুন্দর কথাও বলো পাশাপাশি, এটাও তোমায় কুর্নিশ। না না, কথা সুন্দর করে কথা বললে না না, দুজনেই। এইগুলো কিন্তু মনের কথা, মনের সেই কথাটা জন্যই সুন্দর করে আমরা অনেকে তোমার প্রকাশ। শুনতে ভালো লাগছে। আর সত্যি কথা তো, অনেকজন মেয়েদের মন, অনেক মানুষের মনের কথা। একদম তাই। আর সেই সেই জন্য। মনের কথাটা আজকে জনতার কণ্ঠে কিরকম অকপট ভাবে বলছো তুমি, আর আমরাও শুনছি, আমাদেরও ভালো লাগছে। আর সাথীকে একটা প্রশ্ন, মানে এই প্রশ্নটা দুজনের ক্ষেত্রেই যাবে যে আগামী দিনের মেয়েদের জন্য কি বার্তা আছে, মানে তুমি যে কাজ করছো সেই নিয়ে তোমার মানে তোমার অভিজ্ঞতা অনুযায়ী যদি তুমি কিছু বলতে চাও বলো। আর তার পাশাপাশি এইটুকু বলো, এই যে রং কালার যে তৈরি হচ্ছে, এগুলো তো ভেজ কালার, যেটা ভেষজ বিষয়, Herbal। যেটা হার্বাল, তো প্রকৃতভাবে হার্বাল কি হচ্ছে এবং তাতে কি কোনো মানে আমাদের পরিবেশের কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, এই প্রসঙ্গে কি বলবে? প্রথম যেটা বার্তাটা তোমার হ্যাঁ।
যেটা তুমি চাইলে সেটার জন্য দিই, যে সব থেকে যেটা দরকার যে নিজস্ব প্যাশন যেটা আছে, যে প্রত্যেক মেয়েকেই বলবো বা প্রত্যেক মানুষকে বলবো, মেয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে বলবো যে যেই এগোতে চাইবে তার নিজস্ব প্যাশনে সে এগোক, এবং সব থেকে বড় কথা যে কাজটাকে ভালোবেসে এগোক। এবং সেখানে বাধা তো আসবেই প্রত্যেকটা দিন। আজকে আমরা যখন বাড়িতে থাকি সেখানেও কিন্তু আমরা যে কোনো মুহূর্তে অনেক রকম বাধার সম্মুখীন হতে পারি, এটা এরকম কখনোই হয় না। এবং এই ধরনের মানে কোনো মাইন্ড মেকআপেই আমাদের থাকা উচিত না যে বাড়ির বাইরে বেরোলেই বাধাটা আছে। এখনো পর্যন্ত আমি দেখেছি বহু মেয়েদের ক্ষেত্রে, পড়াশোনার জগতেই দেখেছি, যে কখনো যদি কোনো কাউকে বললাম যে তোমাকে বাইরে ইন্টার্নশিপ করতে যেতে হবে, না আমাকে বাড়ি থেকে অ্যালাউ করবে না। এই যে এখনো এই জিনিসটা আছে, সেটা হয়তো আমাদের এখনো সমাজে হয়তো সেইভাবে সুরক্ষিতটা মেয়েরা পেয়ে উঠছে না, সেটা নিশ্চয়ই কোথাও আছে, বা আমাদের মনের মধ্যে সেই ধরনের একটা বাধা থেকে যাচ্ছে। সেটাও দরকার যে সেটাকে কাটিয়ে ওঠা, এবং সেখানে কিন্তু নিজস্ব প্যাশনটা ভীষণভাবে দরকার। আর হচ্ছে যেটা সব থেকে নিজেকে ঠিক রাখা, যে কোনো মুহূর্তকে কিন্তু অনেক রকম তো আসবেই বাধা বিপত্তি, সেটা বাইরের জগতে কাজ করতে গেলেও আসবে। সুতরাং সেখানে তো জয়ী হওয়াটা একটা ভীষণভাবে দরকার। সেটা নিজস্ব সেই মোমেন্টে যার যার যে ডিসিশনস নেওয়া উচিত, সেটা সব থেকে ভীষণভাবে ম্যাটার করে। আর নেক্সট হচ্ছে, আমরা জানি যে আসন্ন দোল উৎসব, এবং প্রত্যেকেই এই নারী দিবসের পরেই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি যে সেই রাঙিয়ে দেওয়া আমাদের মানে পুরো রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার বেলা। তো সেখানে কিন্তু আমাদের এই রাঙিয়ে দেওয়ার ইচ্ছে সব সময় আমাদের মনে হয়, কিন্তু আমি শুধু এখানে একটাই বার্তা দেব, যে যে রংগুলোতে আমরা ইউজ করছি সেখানেতে যেন হার্বাল রঙের ব্যবহার হয়। আচ্ছা, আমরা কিন্তু জানি যে আমাদের এই গ্রাম বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফুলের ব্যবহার হয়, এবং সেখান থেকে কিন্তু আমরা হার্বাল যে আবির সেটাও কিন্তু তৈরি হচ্ছে। এবং আমাদেরই গ্রাম বাংলার মেয়েরা কিন্তু বিভিন্ন এনজিওরা কিন্তু কাজ করছে, সেগুলো আরো নিরলস পরিশ্রম আসুক। করছে এই যে হ্যাঁ, হাতের সেগুলো কাজ আরো নিয়ে। market এ আমরা আসুক। আমরা তাহলে এটাই বার্তা দিই যে যত আমাদের এই হাতের কাজ যারা করছেন প্রত্যন্ত গ্রামের, এই বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন যে শিল্পগুলোকে, সেগুলোকে আমরা বেশি করে অ্যাডাপ্ট করি একদম। এবং বাইরের আরেকটা জিনিস নেওয়ার বলবো বদলে। যে আমরা যে প্রত্যেকদিন যে ফুল, আমরা তো অনেকেই ঠাকুরকে ফুল দিই, পুজো করি, এবং বিভিন্ন মন্দিরেতে দেখি ফুলের ব্যবহার, এবং সেগুলো কিন্তু রিইউজ হওয়া পসিবল। সেখান থেকে আমরা দেখছি যে আবির তৈরি করা যায়, সেগুলোকে আচ্ছা। যদি আমরা ড্রাই করি, এবং সেগুলো যদি বিভিন্ন এনজিও কাজ করছে, তারা কালেক্ট করে নিয়ে এসে সেখান থেকে আবির তৈরি করছে। বাহ, এবং এই যে জিনিসটা, এই যে রিসাইকেল এবং রিইউজ, এটা কিন্তু আমাদের অভ্যেসে আনতে হবে। এই অভ্যেস, ছোট ছোট অভ্যেস, আমি বললাম যে সকাল থেকে রাত্রির মধ্যে কিছু সেলফ ডিটারমিনেশন দরকার, যে আমি কোনো ক্ষেত্রেই আমি প্লাস্টিক ব্যবহার করব না, সেটার যে কোনো অল্টারনেটিভস আসবো। কারণ আমরা জানি আমাদের কিন্তু আগে আমরা নিজেরা দেখেছি যে আমাদের কিন্তু বাবারা, কাকারা, সবাই, দাদুরা, তারা কিন্তু ব্যাগ ব্যবহার করতেন। তারা বাজার চটের ব্যাগ একটা করে, একদমই, তাই না? আমিষের ব্যাগ একটা করে, কিন্তু নিরামিষের ব্যাগ আলাদা করে থাকতো। সুতরাং সেই ট্র্যাডিশনে তো আমরা দেখেছি। সুতরাং কিন্তু আস্তে আস্তে সেটা প্লাস্টিক ব্যাগ হয়ে দাঁড়ালো, বস্তাটাও প্লাস্টিক হয়ে দাঁড়ালো। যে বিক্রেতা বা যে আর কি আছেন, তারা কিন্তু আমাদেরকে একটা প্লাস্টিক দিলেই তবেই তার দোকানে যাব। সুতরাং এই মেন্টালিটি গুলো চেঞ্জ হোক, এই সেন্টিমেন্ট গুলোকে আমরা ইকো ফ্রেন্ডলি ভাবে বাঁচি, এবং যারা এই ধরনের ছোট ছোট প্রকল্পগুলো করছে তাদেরকে আমরা সাপোর্ট করি আসুন, এবং আসন্ন যে দোল উৎসব আছে সেটাকে আরো সুন্দর করে তুলি। খুব সুন্দর একটা বার্তা পেলাম তোমার কাছ থেকে। এবার এরকমই বার্তা আমি চাইবো শান্তির কাছ থেকে, যে তুমি তোমার শান্তিরও বাড়ি দাও, বার্তা দাও যে মেয়েরা আরো আসুক এই প্রফেশনে, আরো সমৃদ্ধ হোক এই প্রফেশন, পুলিশ হোক, সিভিক হোক, মানে পুরো বিষয়টা, এই প্রসঙ্গে তুমি যেটা বলবে আমাদের আজকের যুগের ওমেনদের, মেয়েদের, নারীদের। না না নারী, আমি মনে করি এই প্রফেশনে তো আসুকই, কিন্তু তাদের মন যেটা চায় সেটা করবে। আচ্ছা, মানে সে যেটা চাইবে করতে, আমার বিশ্বাস যে আমি যেটা চাই করতে, আমাদের গার্জিয়ানরা যেন করবে। সেটা বাধা না দেয়। হ্যাঁ, গার্জিয়ানরা বাধা নিজের আজকালকার দিনে খুব মানে
আমি অন্য স্টেটের কথা বলছি না, বাংলায়। আমি সত্যি বলছি, আমি বাংলায় জন্মেছি বলে আমার আমরা একটা গর্বিত না? খুব গর্বিত। খুব গর্ব, আমি সত্যি- কারণ আমরা সত্যি কিন্তু অনেক উন্নত হ্যাঁ, মানে আমি ভাবনায় চলি। কিন্তু বড় হয়েছি ওড়িশাতে, হ্যাঁ। ঠিক আছে, ভুবনেশ্বর এবং ক্যাপিটাল সিটিতে। ওকে। তো সেখানে গিয়েও না কেউ যখন মানে ওদের ছেলে এটা পাবে, মেয়েকে এটা করতে দেবো না যখন বলতো, আমি গিয়ে পাশের বাড়ির আন্টিটাকে বলতাম, কেন আমার বাবা তো কিছু আর বলছে না, তাহলে তুমি তোমার মেয়েকে কেন দেবে না? তো খুব আশ্চর্য লাগতো, কেন আমার বাড়িতে তো এটা না, ওর বাড়িতে ওর কেন? বাড়িতে ওর হচ্ছে, বাড়িতে কেন এটা একদম, হচ্ছে, হ্যাঁ। ওর সাথে কেন এরকম হচ্ছে? হ্যাঁ, তো এইটা অন্য স্টেটে হয়তো কিছুটা আমি দেখেছি। এমনকি আমি আমার প্রথম চাকরির ক্ষেত্রে হরিয়ানাতে কিছু মাস কিংবা বছর কাটিয়েছি। তো সেখানেও দেখেছি আমি যে আরে লড়কি হ্যাঁ তো লড়কি জেসা রহো। তো ওখানেও আমি খুব প্রতিবাদ করেছি, তো করতাম, মানে ওখানকার ছেলেরাও মোটামুটি খুব ভয় পেত, বলে দিতাম তো মুখের উপরে অনেক কথা। তো যাই হোক, আমার মনে হয়েছে যে একটা মেয়ে যেটা করতে চায় সেটা তাকে করতে দেওয়া উচিত এবং তার সেটা করা উচিত। ওই যে আমি বললাম যে আমি যেটা করতে চাই, আমি জানি আমি যেটা চাইছি, আমি যেটা বলছি, আমি যেটা, সেটাই আমাকে ইউনিভার্স ফেরত দেবে। একদম। এবং সেটা যদি খুব পজিটিভ হয়, ইন্টেনশন যদি আমার খুব ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু সেটা আমি পাবো। তাই আমার মনে হয় যে একটা মহিলার যদি ডিটারমিনেশন থাকে, আমি যেটা করতে চাই, শুধু মহিলার নয়, এই সমাজের প্রত্যেকটা মানুষের, আমি মানে ইনক্লুডিং আমাদের থার্ড জেন্ডারকেও ইনক্লুড করছি, তার কারণ তাদেরও অনেকটা স্ট্রাগল আছে আজকালকার দিনে। তো প্রত্যেকটাই জেন্ডার, একদম জেন্ডার বাদ দিয়ে আমি বলছি, প্রত্যেকটা মানুষই তার সেটাই করুক, সে যেটা চায় সেটা, সে এবং যদি তাতে যেন খুব কোনো অন্তর বাধা না থেকে- দেয় না বাধা দিলেও সে, তার যদি চাওয়াটা খুব অন্তর থেকে হয়, হবে। হ্যাঁ, তাহলে কিন্তু সেটা ইউনিভার্স নিশ্চয়ই ফিরিয়ে দেবে। খুব ভালো। এইটাই কিন্তু আমাদের পৃথিবীর নিয়ম। একদম। এই যে আমরা একটা আলোর মতো বার্তা পেলাম এবং আমরা কিছু আলোর মতো সময় কাটালাম একসাথে, এবং তার থেকে যে একটা পজিটিভ এনার্জি আমরা ভেতরে নিলাম, এই এনার্জিটুকু আমাদের পাথেয় হোক, তাই না? এখান থেকে আমরা নতুন ভাবে চলার চেষ্টা করব, আরো নতুন কিছু ভাবনা, কারণ প্রতিদিন যদি নিজের মননের উন্নতি ঘটাতে পারি, আমাদের ভাবনাগুলো আরো উন্নততর হতে থাকে। জনতার কণ্ঠে আমরা খুব সুন্দর সময় কাটালাম, আপনারাও আমাদের সাথে সময় কাটালেন। আমাদের সঙ্গে থাকুন, এভাবেই আরো সুন্দর সুন্দর উপস্থাপনা আপনাদের সামনে আমরা তুলে ধরবো।